আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত 4 আসামি পালিয়ে যাওয়ার 15 মিনিটের মধ্যে গ্রেপ্তার, ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি। সততা কর্তব্যনিষ্ঠার দায়িত্ব পালন করতে এসএসএফ বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ, নিরাপত্তা দিতে গিয়ে জনবিচ্ছিন্ন না করার আহ্বান। এবং অপতথ্য ও গুজবের রাসেল ভাইপার আতঙ্কে বিভিন্ন স্থানে নির্বিচারে সাপ নিধন, পরিবেশের ভারসাম্য হারানোর আশঙ্কা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। এমপি আনার হত্যা মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর 3টি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহের একটি পুকুরে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। সকালে রিমান্ডে থাকা গ্যাসবাবুকে নিয়ে ঝিনাইদহে যায় ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ডিবির জালে আটকের কয়েক ঘণ্টা আগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ গ্যাসবাবু জিডি করে পুলিশকে জানিয়েছিলেন তার 3টি মোবাইল ফোনই হারিয়ে গেছে। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানান এক বড় ভাইয়ের পরামর্শে তার কাছে জমা রেখেছেন ফোনগুলো। আবার ম্যাজিস্ট্রেটকে জানান মোবাইল টেলিফোন 3টি বাজারপাড়ার একটি পুকুরে ফেলে দিয়েছেন। তাই 3 টেলিফোন উদ্ধারে গ্যাসবাবুকে নিয়ে ডিবির তল্লাশি অভিযান। আরো একটি পুকুরের কথা বলেছেন, 2টি পুকুরে 3টি মোবাইল ফেলেছেন। এতদিন হয়ে গিয়েছে, তো সেখানে আসলে এই পুকুর থেকে সেটা উদ্ধার করা যাবে কিনা এটাও বিচার্য বিষয়। আবার এই মোবাইলগুলি যে পানিতে ফেলে দিয়েছে বন্ধ করে, সেগুলি আবার কাজ করবে কিনা, আলামত উদ্ধার করা যাবে কিনা। এমপি আনারের মামলার তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা বলছেন গ্যাসবাবুর ওই 3টি টেলিফোনের মেমোরিতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত মামলার তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। এ কারণেই ফোন 3টি উদ্ধারে গুরুত্ব দিচ্ছেন তদন্তকারীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই। জনগণই রাজনীতির প্রাণশক্তি, তাই তাকে নিরাপত্তা দিতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে না ফেলে, সেজন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি সততা ও কর্তব্যনিষ্ঠার সাথে বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। প্রতিষ্ঠার 38 বছর ধরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিদেশি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ এই নিরাপত্তা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দরবার। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা নিরাপত্তায় নিয়োজিত তাদেরও প্রতিনিয়ত নানা ধরনের ঝুঁকিতে দায়িত্ব পালন করতে হয়। আমি এসএসএফ এর সবাইকে বলবো যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সবসময় পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যেটা তো করে যাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় এই কথাটা মাথায় রাখবে, কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সততা না থাকে এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে, তাহলে সফলতা অর্জন করা যায় না। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব।
কাজে এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার, যে এরা আমি যখন সরকারে ছিলাম না, আমার দেশ পার্টির লোক বা আমার দেশের মানুষ, সাধারণ মানুষ, এরাই তো আমার পাশে ছিল। তো সেই কথাটা মনে রাখতে হবে। বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না, তবে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে হবে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল সদস্যকে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমলা বা রাজনীতিবিদ যে কারো দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সের সরকার। দুদকের কার্যক্রমে সরকার কোনো হস্তক্ষেপ করছে না এবং করবেও না বলে জানান তিনি। সকল মালিথার রিপোর্ট। যাদের নিজস্ব গাড়ি নেই বা গাড়ি ভাড়া করার সামর্থ্য নেই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে যেতে মালামাল সহ প্রতিনিয়ত নানা দুর্ভোগে পড়েন তারা। সাধারণ এসব বিমান যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দর এলাকায় শাটল বাস চালু করল বিআরটিসি। সকালে বিমানবন্দরে শাটল বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে বিভিন্ন পর্যায়ে দুর্নীতি নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। কারণ আমরা যখন কথা বলি, আমি সবার কথাই বলছি, তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত, যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে, তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। দুদকের কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল, এবং দুদক স্বাধীন, দুর্নীতি তদন্ত করার অধিকার আছে দুদকের, এবং এই স্বাধীনতা সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। প্রাথমিকভাবে দুইটি বাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1 এবং 2 এর মাঝামাঝি থেকে যাত্রী নিয়ে বিমানবন্দর সড়ক ও রেল স্টেশন পর্যন্ত প্রতিনিয়ত চলাচল করবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের আতঙ্ক। অপতথ্য ও গুজবে বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপ মনে করে আতঙ্ক সব ধরনের সাপ পিটিয়ে মারা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের 85% বেশি সাপেরই বিষ নেই। এমন পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি জীববৈচিত্র্য ও খাদ্য উৎপাদন প্রক্রিয়া মারাত্মক হুমকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে আজ দেখুন আলিমাল রাজের রিপোর্টের প্রথম পর্ব। ক্ষতিকর পোকামাকড় এবং ইঁদুর খেয়ে প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাপকে বলা হয় কৃষকের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপার আতঙ্ক আর অপপ্রচারে দেশ জুড়ে নির্বিচারে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ, যার মধ্যে রয়েছে অজগর, ঘরগিন্নি, হেলে সাপ ও মৃদু বিষধর নোনাবোড়া এবং পাতি ফণিমনসা সহ অন্যান্য সরীসৃপ, যার বেশিরভাগই নির্বিষ। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে সাপ। দেশ জুড়ে যেভাবে সাপ নিধন করা হচ্ছে, তাদের খাদ্য শৃঙ্খল ভেঙে প্রকৃতি শুধু দীর্ঘমেয়াদীর ক্ষতির সম্মুখীন হবে না, বরং বেড়ে যাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও। অজগর, আমাদের লাউ ডগা থেকে শুরু করে জল ডোরা, দাঁড়াস, এগুলো সব আমাদের উপকারী সাপ। আমরা এগুলো কিন্তু না জেনে আমরা হুজুকে কিন্তু সব সাপ নিধন করা শুরু করেছি, যা পরিবেশের উপর কিন্তু মারাত্মক প্রভাব পড়বে। কারণ প্রত্যেকটা জীবের কিন্তু পরিবেশের বা ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাপ সহ সব ধরনের বন্য প্রাণ মারা, ধরা, বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
কিন্তু আমরা সেটা জানি না বলে আজকাল এই ঘটনা ঘটছে। সাপ কীটপতঙ্গ নিয়ন্ত্রণের একটি প্রাকৃতিক রূপ। সাপ যেমন অন্য প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি সাপও অন্য প্রাণীর খাদ্য হয়ে বজায় রাখে বাস্তুতন্ত্রের ভারসাম্য। রাসেলস ভাইপার কিন্তু আমাদের দেশে একসময় ছিল, আমাদের দেশীয় সাপই বলতে হবে। এটি আমাদের পার্শ্ববর্তী দেশেও আছে এবং অন্য বেশ কয়েকটি এশিয়ার কয়েকটি দেশেও কিন্তু রাসেলস ভাইপার আছে। সুতরাং এটি যে আমাদের বাইরে থেকে এসে আমাদের দেশে চলে আসছে এমন কিন্তু নয়। সোশ্যাল মিডিয়াতে দেখছি যে খুব ভয়ঙ্কর টাইপের একটি সাপ, কিন্তু যদি আমাদের দেশের সাপগুলো যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, এটা আমাদের একটা জানার অভাব আছে যে আমরা জানি না, সাপ দেখলেই মনে করি যে বিষাক্ত সাপ, এটিকে হয়তো মারতে হবে, তা না হলে আমি অ্যাট্রাক্ট হব সাপের দ্বারা। সুতরাং এই ধারণাটি একবারেই ভুল। তথ্য বলছে চন্দ্রবোড়ার চেয়েও অন্তত 10 গুণ বেশি বিষধর সাপ, কেউটে, কোবরা দেশের প্রকৃতিতেই রয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এবারে নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট। বিশ্বকাপ নিয়ে কি কি আপডেট বা তথ্য আছে আপনার কাছে? মৃত্তিকা, আপনাকে ধন্যবাদ। আসলে এই 20টি দল নিয়ে এইবারে প্রথম টি20 বিশ্বকাপ হচ্ছে এবং সেই 20টি দল থেকে কিন্তু এখন সেরা 4 দল চলে এসেছে এবং আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6:30 থেকে শুরু হচ্ছে সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। বলা হচ্ছে যে আফগানিস্তান এরই মধ্যে কিন্তু ইতিহাস রচনা করে ফেলেছে, প্রথমবারের মতো সেমিফাইনাল খেলছে। অন্যদিকে সাউথ আফ্রিকা এবার দুর্দান্ত ছন্দে রয়েছে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ যতগুলো হয়েছে গ্রুপ পর্বে এবং সুপার 8-এ 7টি ম্যাচই কিন্তু তারা জিতেছে এবং সাউথ আফ্রিকাকে বলা হয়, অনেকে বলে যে চোকার, কেননা কোনো বিশ্বকাপে এখন পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু প্রতিবারই তারা ভালো দল থাকে, ফেভারিট দল থাকে এবং এই দুই দলের প্রতি কিন্তু মানুষের সফটকর্নার রয়েছে। এক হচ্ছে যে সাউথ আফ্রিকা বিশ্ব ক্রিকেটে একটি বড় নাম, কিন্তু এখন পর্যন্ত কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। অন্যদিকে আফগানিস্তান আসলে তাদের পারফরমেন্স দিয়ে হৃদয় জয় করে ফেলেছে, যে 2001 সালে তারা প্রথম আন্তর্জাতিক ক্রিকেট দল হিসেবে তারা আত্মপ্রকাশ করে এবং প্রথম 2010-এ টি20 বিশ্বকাপ খেলে এবং সেই তুলনায় তারা দারুণ উন্নতি করেছে। তাদের দেশের যে অবস্থা, তারা কখনো নিজ দেশে কখনো ম্যাচ খেলতে পারেনি, সেই দল সেমিফাইনাল খেলছে। তো দুই দলের জন্য আসলে দুর্বলতা রয়েছে। আর ছোট্ট করে যদি আমি দ্বিতীয় সেমিফাইনালের কথা বলি, ভারত এবং ইংল্যান্ড, এটি আসলে বলা হচ্ছে যে দারুণ হাই ভোল্টেজ একটি ম্যাচ। সবসময় তাদের মধ্যে দারুণ ফাইট হয় এবং গত বিশ্বকাপের সেমিফাইনালেও কিন্তু আমরা দেখেছি যে ভারতকে 10 উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। অনেকেই বলছে যে এটি একটি প্রতিশোধের ম্যাচ হতে পারে, কিন্তু ভারত দুর্দান্ত ছন্দে রয়েছে, সবগুলো এখনো অপরাজিত। ইংল্যান্ড যদিও শুরুতে ছন্দে ছিল না, তো আসলে মনে করা হচ্ছে যে দুটি সেমিফাইনালে বেশ জমজমাট সেমিফাইনাল হবে। মৃত্তিকা, ধন্যবাদ রাহুল। টি20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত আর ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় ম্যাচটি শুরু হবে রাত 8:30 2007-এর শিরোপাজয়ী ভারত টুর্নামেন্টেও এখনও অপরাজিত। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড সুপার 8-এ সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও পরের ম্যাচে ছন্দ ফিরে পেয়েছে। এবারের বিশ্বকাপ শুরুর আগে দুই টিমকে ফেভারিট ভাবা হচ্ছিল। শিরোপা ধরে রাখতে বাটলার আর্চারদের জিততে হবে ছন্দে থাকা রোহিত বুমারদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে। এবারে অন্যান্য সংবাদ। বগুড়ায় পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় জেলখানা থেকে পলাতক 4 জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে বুধবার সকালে শহরের চালোপাড়া চাষিবাজার থেকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী প্রেস ব্রিফিংয়ে জানান, পলাতক আসামিরা কন্টেমড সেলের ছাদ ফুটো করে বিছানার চাদর দিয়ে রশি বানিয়ে জেলখানার প্রাচীর টপকে পালিয়ে যায়। পরে শহরের চাষিবাজারে অবস্থান নেয় তারা। স্থানীয়রা সন্দেহভাজন ভেবে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিতে দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী 29 জুন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে, 1 জুলাই মহানগর পর্যায়ে এবং
৩রা জুলাই জেলা শহরে সমাবেশ করবে বিএনপি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে ন্যায় বিচার ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে প্রাঞ্জল লড়ছেন। আপনারা জানেন যে প্রায় কিছুদিন পরপরই থেকে হাসপাতালে আসতে হয়। এবার যে তিনি এসেছিলেন, এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি। দর্শক, এবারে চলে যাচ্ছে বিরতিতে এবং বিরতির পর থাকছে দর্শক ফিরে এলাম বিরতির পর। ডিজিটালের লক্ষ্য পূরণ করে স্মার্ট বাংলাদেশের পথে চতুর্থবারের মতো আয়োজন করা হচ্ছে আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2023-এর আসর। জুরি বোর্ডের বিচারে ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে এবার মোট 26টি ক্যাটাগরিতে প্রদান করা হবে পুরস্কার। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আরও এগিয়ে নিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বারের আয়োজনে ব্যাপক সাড়া পাওয়ার পর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডস 2023। এই উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম বিস্তৃত হওয়ার কারণে এবারের আসরে 21টি ক্যাটাগরির পরিবর্তে 26টি ক্যাটাগরি রাখা হয়েছে। নতুন ক্যাটাগরি হিসেবে যুক্ত হয়েছে বেস্ট ব্লগ, ট্রাভেল ও লাইফস্টাইল কন্টেন্ট, বেস্ট ফুড রিভিউ অ্যান্ড রেসিপি কন্টেন্ট, বেস্ট এন্টারটেনমেন্ট, বেস্ট রিভিউ কন্টেন্ট, বেস্ট অ্যানিমেটর, বেস্ট অ্যানিমেটেড কন্টেন্ট, বেস্ট অনলাইন জার্নালিস্ট ও বেস্ট এআই কন্টেন্ট। ডিজিটাল অ্যাওয়ার্ড নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন আইসিটি ডিভিশন প্রেজেন্টস ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডসের সফলতা নিয়ে কথা বলেন আয়োজকরা। এই জগৎটা অনেক বিস্তৃতি হচ্ছে, প্রতিনিয়তই বড় হচ্ছে, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মটার শাখা প্রশাখার প্রসার ঘটছে প্রতি মুহূর্তেই, এবং এই শাখা প্রশাখাগুলো এত ক্রিয়েটিভলি মানুষের সামনে আসছে। 3 বছরের মাথায় এসে লক্ষ্য করবেন যে 22টা ক্যাটাগরিতে আমরা পুরস্কার প্রবর্তন করে এই 4 বছরের মাথায় যেটা আমরা এখন দেব আর কি 26টিতে এসে পৌঁছেছে। মানে এটা বাড়াতে হচ্ছে মানে বিষয়টা এরকম নয় যে আমরা জোর করে বাড়াচ্ছি, প্রয়োজনের তাগিদেই জিনিসটা বাড়ছে। আইসিটি বিভাগ গত 2 বছর হলে যুক্ত হয়েছি চ্যানেল আইয়ের এই চমৎকার একটি স্মার্ট উদ্যোগের সাথে। এর জন্য আমরা খুবই আনন্দিত, গর্বিত, এবং আমরা আগামী দিনেও চেষ্টা করব 41-এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা এভাবেই আস্তে আস্তে নতুন নতুন ক্ষেত্র যুক্ত করব। অগমেন্টেড রিয়েলিটি থেকে ভার্চুয়াল রিয়েলিটি, এবারে দেখলাম মিক্সড রিয়েলিটি। সো এই যে দুনিয়ার পরিবর্তনটা হচ্ছে, সেখানে আমরা শুধু খাপ খাওয়াবো না, আমরা বাংলাদেশে থেকে নেতৃত্ব দেব। জুরি বোর্ডের সদস্য বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মতিউর রহমান বলেন, এই একটি পুরস্কার যেটি কোনো তর্ক বা বিতর্ক নেই। আমরা হয়তো প্রান্তের নানা জায়গা থেকে আমরা এই সমস্ত কন্টেন্টগুলো পাঠিয়ে দেব গোপনে, কিন্তু এখন প্রচার হয়ে গেল যে জুরি বোর্ডে কারা থাকছে বা কারা কে করছে, সেটাও থাকবে না। প্রথম সিজন থেকেই আছি এই আয়োজনের সাথে উপস্থাপক হিসেবে, এটা আমার জন্যই একটা পরম পাওয়া এবং সম্মানের ব্যাপার। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে www.channeli.com CDMA ওয়েবসাইটে কন্টেন্টগুলো জমা দিতে হবে। আইসিটি ডিভিশন ও চ্যানেল আইয়ের তত্ত্বাবধানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বেস্ট কন্টেন্টগুলোকে পুরস্কার দেওয়া হবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবারে জয় ব্যানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় 4 নেতার অন্যতম শহীদ AHM কামরুজ্জামানের 101তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সকাল 11টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মহানগরীর কাদিরগঞ্জ এলাকায় শহীদ AHM কামরুজ্জামানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
নোয়াখালীর উপকূলীয় এলাকায় লবণ সহিষ্ণু নতুন জাতের সয়াবিন চাষ করেছেন চাষিরা। এবছর সয়াবিনের উৎপাদন মূল্য 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বেশি করে গাছ লাগাই, বনের ওপর চাপ কমায় স্লোগানে কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট। ইকোলাইফ প্রকল্পের মাধ্যমে বর্ষা মৌসুমে 50,000 গাছের চারা রোপণ করা হবে। হারিয়ে যাওয়া দেশি প্রজাতির বৃক্ষ ফিরিয়ে আনতে সংগঠনটির এই উদ্যোগ। এবারে খেলার খবর।